हेलो माय डियर स्टूडेंट्स, वेलकाम बैक टू माय चैनल। आज আমি মুকুন্দরাম চক্রবর্তী চণ্ডীমঙ্গল কাব্য থেকে আরো একটি নোট নিয়ে উপস্থিত হয়েছি। আজকের প্রশ্নটি হচ্ছে, একালে জন্মালে মুকুন্দরাম কবি না হয়ে একজন ঔপন্যাসিক হতেন, মন্তব্যটি কতখানি যুক্তিসঙ্গত আলোচনা করো। স্টুডেন্টস, তোমরা যারা নতুন ভিউয়ার বা যারা আমার এই ভিডিওর মাধ্যমে নোটগুলো পেয়ে উপকৃত হয়ে থাকো কিন্তু এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি তোমরা বাজিয়ে দেবে। তাহলে আমি পরবর্তী যে ভিডিওগুলো আপলোড করব সেই ভিডিওগুলির নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। আর তোমরা এই ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো উত্তরটি আমি এবার শুরু করছি। তোমাদের অনেক নোটস আমার এই চ্যানেলের মধ্যে দেওয়া আছে, সেগুলো যদি তোমরা দেখে না থাকো তো এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আমি সেগুলো লিংক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে। তো উত্তরটি এবার শুরু করা যাক। উপন্যাস সম্পূর্ণ আধুনিক কালের সৃষ্টি, মূলত ইংরেজি সাহিত্যের সঙ্গে সংস্পর্শের ফলে বাংলার উপন্যাস সম্পর্কিত ধারণা গড়ে উঠেছে। উপন্যাসে এমনি একটি শিল্প যা প্রধানত গদ্য নির্ভর, বাস্তব জীবন নির্ভর এবং এতে চরিত্রদের মনস্তাত্ত্বিক অন্তর্দ্বন্দ্বের পরিচয় পরিস্ফুট হয়। উপন্যাস মানব জীবনে পরিপূর্ণ এবং নিটল পরিচয় উপস্থাপন করে। একটি সার্থক উপন্যাসের মধ্যে যে উপাদানগুলি থাকা প্রয়োজন সেগুলি হল সংহত ও সুনির্বাচিত চরিত্র, বাস্তব ও গতিশীল চরিত্র, উপযুক্ত সংলাপ যার দ্বারা কাহিনীর অগ্রগতি ঘটবে এবং চরিত্রগুলি পূর্ণাঙ্গ রূপে বিকশিত হবে। পরের নাম্বার হচ্ছে মনস্তাত্ত্বিক অন্তর্দ্বন্দ্ব যার দ্বারা চরিত্রগুলি জীবন্ত হয়ে উঠবে। পরের নাম্বার হচ্ছে বাস্তবতা ও স্থানীয় বাতাবরণ সৃষ্টি। পরেরটি হচ্ছে ঔপন্যাসিকের জীবন দর্শন। মধ্যযুগের অন্যতম শ্রেষ্ঠ কবি মুকুন্দরামের চণ্ডীমঙ্গল তথা অভয়ামঙ্গল কাব্য আধুনিক উপন্যাসের নানা লক্ষণ খুঁজে পাওয়া যায়। যেহেতু কাব্যটি মধ্যযুগে রচিত, তাই কাব্যের মধ্যে কিছু কিছু অলৌকিকতা, দেবী প্রভাবের সাক্ষ্য রয়েছে। দ্বিতীয়ত, মধ্যযুগের সাহিত্য গদ্যের ব্যবহার ছিল না বলে মুকুন্দরামের পক্ষে গদ্য কাহিনী নির্মাণ করা সম্ভব হয়নি। সময়ের প্রভাব অতিক্রম করতে পারলে, দেবী প্রভাবের হাত থেকে নিজেকে মুক্ত রাখতে পারলে এবং গদ্য শিল্পের সঙ্গে পরিচয় থাকলে মুকুন্দরাম কবি না হয়ে অবশ্যই একজন ঔপন্যাসিক হতেন। ডক্টর শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় দেখিয়েছেন, চণ্ডীমঙ্গল কাব্যে দেবতা মানুষের অধীন হয়েছেন। দেবী ও মানবীতে কোনো ভেদ নেই। দেবদেবীরা অনায়াসে মানুষের সমতলে নেমে এসেছেন। মানুষের মতোই তারা অভাব অনটনে কাতর হয়েছেন। দেব চরিত্রের চাইতে মানব চরিত্রগুলি অনেক বেশি উজ্জ্বল হয়ে উঠেছে। বাস্তব চরিত্র সৃষ্টির দিক থেকে, এক বাস্তব সমাজচিত্র উপস্থাপনার দিক থেকে চণ্ডীমঙ্গল কাব্যে ভবিষ্যৎকালের উপন্যাসের একটা পূর্বাভাস পাওয়া যায়। কাব্যের চরিত্রগুলি নিছক নিষ্প্রাণ নয়, সেগুলি মানবিক সুখ দুঃখে অত্যন্ত প্রাণবন্ত। অন্যদিকে এই কাব্যে মধ্যযুগের সমাজচিত্র এতই উজ্জ্বল যে সে যুগের সমাজ জীবন সম্পর্কে সমাজতত্ত্বের গবেষকরা এর মধ্যে নানা উপাদান খুঁজে পাবেন। ডক্টর শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় এইসব কারণে মন্তব্য করেছেন, মুকুন্দরাম কেবল সময়ের প্রভাব অতিক্রম করিতে, অতীত প্রথার সহিত আপনাকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করিতে, অলৌকিকতার হাত হইতে সম্পূর্ণ মুক্তিলাভ করিতে পারেন নাই বলিয়াই একজন খাঁটি ঔপন্যাসিক হইতে পারেন নাই। দক্ষ ঔপন্যাসিকেরা অধিকাংশ গুণই তাহার মধ্যে বর্তমান ছিল। এ যুগে জন্মগ্রহণ করিলে তিনি যে কবি না হইয়া একজন ঔপন্যাসিক হইতেন তাহাতে সংশয় নাই। এটি নেওয়া হয়েছে বঙ্গ সাহিত্য উপন্যাসের ধারা গ্রন্থ থেকে। চণ্ডীমঙ্গল এর উপন্যাস লক্ষণের মধ্যে প্রথমেই আসে প্লটের কথা। কালকেতু ও ফুল্লরার জন্মের পূর্ব থেকে তাদের স্বর্গারোহণ পর্যন্ত যে প্লটের বিস্তৃতি ঘটেছে তা যথেষ্ট সংহত, গতিশীল ও সংঘাতপূর্ণ। চণ্ডীর অভাব অনটন দূর করার উদ্দেশ্যই মর্তলোকে তার পূজা প্রচারের জন্যই ইন্দ্রপুত্র নীলাম্বরকে অভিশাপ দিতে পৃথিবীতে পাঠানো হয়েছে। সঙ্গে এসেছে তার পত্নী ছায়া। তারাই কালকেতু ও ফুল্লরা রূপে দ্বন্দ্ব ও সংঘাতপূর্ণ মানব জীবন অতিবাহিত করেছে। এই দম্পতির জীবনযুদ্ধের মধ্য দিয়ে এদেশের নিম্নবিত্ত অরণ্যকে ব্যাস সম্প্রদায়ের সামগ্রিক জীবনালেখ্য ফুটে উঠেছে। গদ্যে রচিত হলে আধুনিককালে এই কাহিনীটিকে আমরা অবশ্যই আদিবাসীদের জীবনকেন্দ্রিক আঞ্চলিক উপন্যাস বলতে পারতাম। মহাশ্বেতা দেবী, অরণ্যের অন্ধকার ইত্যাদি উপন্যাসের সঙ্গে তুলনা করা যেতে পারে। উপন্যাসের দ্বিতীয় শর্ত বাস্তব নির্ভর চরিত্র সৃষ্টি। এই কাব্যে কালকেতু ও ফুল্লরা নানা সমস্যায় জর্জরিত। বাস্তব চরিত্র হিসেবে অবশ্যই উল্লেখযোগ্য কালকেতু অরণ্যে পশু শিকার করে
করে ফুলোরা সেই পশু পাখির মাংস হাটে হাটে বিক্রি করে। অভাবের দিনগুলিতে তারা হয় উপবাস করে অথবা প্রতিবেশীদের কাছ থেকে খুদ ও লবণ ধার করে অরণ্য থেকে শাক তুলে কায়ক্লেশে বেচে ফুল্লরা। কালোকাষ্টি পাথরের নির্মিত এক নিটল ভাস্কর্যের মতো সুন্দর ফুল্লরা। কালকেতু যথার্থ আরণ্যকবীর। সুখের সময় বেধিনী ফুল্লরা স্বামীকে সযত্নে অন্ন ব্যঞ্জন পরিবেশন করে। সম্ভ্রমে ফুল্লরা পাতে মাটির পাথরা ব্যঞ্জন খাইতে দিল নতুন খাপরা। পাত্রের অভাবে ফুল্লরা মাটিতে গর্ত খুঁড়ে আমানি রাখে, তাতে আমানির সাধুতার কোনো অপচয় ঘটে না। আবার দুঃখের দিনে মহাবীর কালকেতু অন্য চিন্তায় ব্যাকুল হয়ে পড়ে। কিরাত পাড়াতে বসি না মেলে উধার, হীনবন্ধু জন নাই যে বা সহে ভার। ফুল্লরা অভাব অনটনে কাতর হয়ে বলে, বিধাতা আমাদের দণ্ডী, জীবন্ত স্বামী তেরান্ডি, কইল দৈব দুঃখের ভাজন। কপালে করাঘাত করে ফুল্লরা আক্ষেপ করে, অন্ন বস্ত্র নাহি ঘরে, বিভা দিলা হেনবরে, প্রতিকূল বিধাতা আমারে। দেবীর কৃপায় ধন সম্পদ লাভ করে গুজরাট নগরীর অধীশ্বর হয়েও তাদের যন্ত্রণার অবসান ঘটেনি। ভারদত্তের ষড়যন্ত্রে কালকেতু কলিঙ্গরাজের হাতে বিনা দোষে লাঞ্ছিত হয়। সে কারাযন্ত্রণা ভোগ করে এবং পরিশেষে কারামুক্ত হয়। কালকেতু ফুল্লরা ছাড়াও এ কাব্যে অন্যান্য চরিত্রগুলি অতিশয় প্রাণবন্ত ও বাস্তব। শিব দারিদ্র্যকুলীন ব্রাহ্মণের প্রতিনিধি, গৌরী কুলীন পরিবারের গৃহবধূ। দরিদ্র সত্ত্বেও তার অন্তরে রয়েছে স্বামীর শ্রদ্ধা ও ভক্তি। দুঃখ যৌতুক দিয়া বাপ বিভা দিল গৌরী। এইখানে আমরা দেখি গৌরী মেনকার সঙ্গে কলহ করে পুত্রসহ দারিদ্র স্বামীর সংসারে ফিরে এসেছেন। মুরারিশীল যেন মধ্যযুগের বাংলা সাহিত্যের সাইলক। সে কৃপণতা, কপটতা ও সম্পত্তি লালসার চূড়ান্ত প্রতিমূর্তি। ভারুদত্ত পরশ্রীকাতর, আত্মভাবী, কপট, স্বার্থান্বেষী, গায়ে মানে না আপনি মোড়ল। তার চরিত্রে তিলমাত্র দৈবের প্রভাব বর্ণিত হয়নি। তাকে বলা যেতে পারে বাংলা সাহিত্যের প্রথম বিশ্বাসযোগ্য জীবন্ত খল চরিত্র, যার উপর ধর্ম ও দৈবের কোনো প্রভাব পড়েনি। অরণ্যের লাঞ্ছিত পশুর চরিত্রগুলি সেকালের নিরীহ ও লাঞ্ছিত মানুষের প্রতিনিধি, যাদের প্রাণ ও সম্পদের কোনো নিরাপত্তা ছিল না। উপন্যাসের তৃতীয় শর্ত গতিশীল ও প্রাণবন্ত সংলাপ। এই কাব্যের কাহিনীটি মূলত গড়ে উঠেছে চরিত্রদের পারস্পরিক কথোপকথন বা সংলাপের মধ্য দিয়ে। চণ্ডী তথা গৌরী, শিব, ধর্মকেতু, সঞ্জয়কেতু, নিদয়া, কালকেতু, ফুল্লরা, মুরারিশীল, ভারদত্ত এবং অসংখ্য পার্শ্বচরিত্র কেবল সংলাপের জোরেই পাঠকের হৃদয়ে চিরস্থায়ী আসন লাভ করেছে। পশুদের সংলাপগুলি প্রাণবন্ত হয়ে উঠেছে। পরের পয়েন্ট হচ্ছে উপন্যাসের চতুর্থ শর্ত, মনস্তাত্ত্বিক অন্তর্দ্বন্দ্ব। যদি এই যুগটি আধুনিক উপন্যাসের অন্যতম লক্ষণ, তথাপি চণ্ডীমঙ্গলে আমরা এই পূর্বাভাস পেয়ে থাকি। চণ্ডীর চরিত্রে, কালকেতু ফুল্লরার চরিত্রে এই মনস্তাত্ত্বিক অন্তর্দ্বন্দ্বের চমৎকার প্রকাশ ঘটেছে। ছদ্মবেশিনী দেবী চণ্ডীকে সম্ভাব্য সপত্নী মনে করে ফুল্লরা যেন অস্থির হয়ে উঠেছে। 12 মাসের দুঃখ কাহিনী শুনিয়েছে এবং নির্দোষ স্বামীকে মিথ্যা সন্দেহ করে কটু কথা উচ্চারণ করেছে। সেই সব দৃশ্যে ফুল্লরার মানসিক দ্বন্দ্বের অপরূপ প্রকাশ ঘটেছে। অভাবগ্রস্ত কালকেতুর মনে যখন দুশ্চিন্তার মেঘ ঘনিয়ে উঠেছে, অথবা কারাগারে বসে যখন সে বিলাপ করেছে, মাংস বেচেছিনু ভালো, এ বেশে পরাণ গেল বিবাদ কাত্যায়নী, কুলি তার ধনু খান, তিল গোটা সিনুমান, আছিলাম আপনার দম্ভে, কেবা চাহে সম্পদ ধন, দিয়া কইলা বধ, চণ্ডিকা আমারে বিড়ম্বে। তখন কালকেতুর মানসিক দ্বন্দ্বের চমৎকার পরিচয় ফুটে উঠেছে। উপন্যাসের পঞ্চম শর্ত হল বাস্তবতা তথা বাস্তব দৃষ্টিভঙ্গি। মুকুন্দরাম এ বিষয়ে নির্ভরযোগ্য জীবন শিল্পী। উপন্যাসের পঞ্চম সত্য হল বাস্তবতা তথা বাস্তব দৃষ্টিভঙ্গি। মুকুন্দরাম এ বিষয়ে নির্ভরযোগ্য জীবন শিল্পী। তার গ্রন্থোৎপত্তির কারণ অংশে সেকালের সামাজিক কালবেলার ছবি ও মাতসান্নায়ের জীবন্ত পরিচয় ফুটে উঠেছে। সরকার হইল কাল, খিলভূমি দেখে লাল, বিনা উপকারে খায় ধুতি, পোদ্দার হইল জম, টাকা 2.5 আনা কম, পাইলব্য লয় দিন প্রতি। হরগৌরীর দাম্পত্য জীবনের বর্ণনায় মধ্যযুগের কৌলীন্য প্রথা, বহুবিবাহ প্রথা, বাল্যবিবাহ প্রথা, ঘর জামাই প্রতিপালনের প্রথা, বিবাহে ভূমিদান প্রথাও, দরিদ্র কুলীনের ভিক্ষাবৃত্তির চিত্র খুঁজে পাওয়া যায়। ছায়া ও নীলাম্বরের মৃত্যু দৃশ্যে সেকালের সহমরণ চিত্র ফুটে উঠেছে। কালকেতু ও ফুল্লরার জীবন সংগ্রামের মধ্যেই আরণ্যক ব্যাধ সমাজে নানা রীতি সংস্কার পরিস্ফুট হয়েছে।
গুজরাট নগরীতে বিভিন্ন পেশার, বিভিন্ন জাতির ও ধর্মের মানুষের একত্র বসবাসের মধ্য দিয়ে সে যুগের ভারতবর্ষের একটি প্রতীক স্বরূপ ফুটে উঠেছে। কলিঙ্গ রাজের অত্যাচারের মধ্য দিয়ে সেকালের মাৎসান্যায়ের ছবিটিও উজ্জ্বল হয়ে উঠেছে। ফুলোরার বিবাহকে কেন্দ্র করে, কালকেতুর সত্তাকে কেন্দ্র করে সে সমস্ত মাঙ্গলিক অনুষ্ঠানের পরিচয় দেওয়া হয়েছে, তার মধ্যেও কবির বাস্তব সমাজ চেতনার পরিচয় ফুটে উঠেছে। মুকুন্দরাম আশাবাদী জীবনশিল্পী, জীবনের সুখ ও দুঃখকে তিনি সমান দক্ষতার সঙ্গে অঙ্কন করেছেন। তবে তার কাব্যে সমাপ্তি মধুময়। কাব্যের কোনো চরিত্র তার জাগতিক দুঃখের মধ্যে শোচনীয় পরিণতি লাভ করেনি। সকলেই পার্থিব দুঃখ যন্ত্রণা থেকে মুক্ত হয়েছে। সুতরাং মুকুন্দরামের জীবন দর্শন সজ্ঞান আশাবাদী ঔপন্যাসিকের সঙ্গে অনায়াসে তুলনীয়। অতএব সন্দেহে বলা চলে যে আধুনিককালে জন্মগ্রহণ করলে মুকুন্দরাম কাব্যচর্চা না করে উপন্যাসকে শিল্প মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন। স্টুডেন্টস, নোটটি এখানে শেষ হলো। তোমরা যদি আমার এই নোটগুলো পেয়ে উপকৃত হয়ে থাকো, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, আর ভিডিওটিকে একটি লাইক করবে এবং তোমাদের ফ্রেন্ডসদের কাছে তোমরা শেয়ার করে দেবে। তো আজ এখানেই রাখছি। সবাই ভালো থেকো। ধন্যবাদ।